হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর যে বাংলা টেক্সট বই আছে সেখানে জীবনানন্দ দাশের লেখা পাড়াগা দুপোহর ভালোবাসি এই যে কবিতাটা আছে তার উপরে তোমাদের যা যা হাতে কলমে দেয়া আছে সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে আছে জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। এখানে দেখো কবিতার বইয়ের নামগুলো অনেকগুলো আছে। ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, যে কোনো দুটো তোমরা লিখবে। একের দুয়ে আছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি। আর লেখা প্রথম কাব্যগ্রন্থ দেখো এখানে ঝরা পালক। আমি এটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যেহেতু অনেকেই হাতের লেখা বুঝতে পারো না সেই জন্য কিন্তু আমি ডাইরেক্ট তোমাদেরকে একটা মানে বই থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রতিটা উত্তর খুব সুন্দর করেই লেখা আছে। প্রথম প্রশ্নটার উত্তরটা লিখবে জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো রূপসী বাংলা ও বনলতা সেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবে তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ঝরা পালক। তো স্টুডেন্টস, এই বইতে কিন্তু পরপর তোমাদের টেক্সট বইয়ের মতোই অনুশীলনী দেয়া আছে, এই জন্য আমি আর বইতে ফিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি না। দুয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1 দুপোহর শব্দের অর্থ কি? উত্তরটা লিখবে দুপোহর শব্দের অর্থ দ্বিপ্রহর অর্থাৎ দুপুরবেলা। 2-2 প্রশ্ন দেখো, কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? উত্তরটা লিখবে দুপুরের রৌদ্রে কবির মনে কোন গল্প বা কি কাহিনী অথবা কি স্বপ্ন ঘর বেঁধেছে তা কেবল প্রান্তর জানে। 2-3 তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? উত্তর লিখবে এখানে প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে। 2-4 জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তরটা লিখবে জল সিঁড়িটির পাশে ঘাসে বুনো চালতার নুয়ে পড়া ডালগুলি দেখা যায়। 2-5 জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায়? উত্তরটা লিখবে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায়। 2-6 প্রশ্ন, ডিঙিও ভাসিছে কাজ জলে। ডিঙিটি কেমন? উত্তরটা লিখবে ডিঙিটি জীর্ণ এবং ফোপড়া অর্থাৎ ভাঙাচোরা। 2-7 ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? উত্তর লিখবে ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। এবারে দেখো 3-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3-1 পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবেসেছেন কেন? উত্তরটা লিখবে পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবেসেছেন কারণ সেখানকার দুপুরবেলার রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে। সেই স্বপ্নের আবেশে কবির মনে কোন গল্প কোন কাহিনী যে বাসা বাঁধে তা কেউ বলতে পারে না। একথা বলতে পারে শুধু মাঠ এবং মাঠের শঙ্খচিল, কারণ কবির হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে কথা শিখেছে। দুপুরে জলসিঁড়ি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়। জলে মালিকহীন ডিঙি নৌকাকে কবি ভেসে থাকতে দেখেন। পাড়াগার দুপুরবেলা অনুরূপ রূপে ও বিষণ্ণতায় কবি মনে মাধুর্যময় স্বপ্নাবেশ দিয়ে যায়, তার চোখে মায়া কাজল এঁকে দেয়। তাই সব মিলিয়ে পাড়াগাঁয়ের দুপুরবেলার প্রকৃতিকে কবি দরদ দিয়ে ভালোবাসেন। নেক্সট প্রশ্ন, স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? উত্তরটা লিখবে উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগার দুপুহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির স্বপ্নে বেদনার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। দ্বিপ্রহরে পাড়াগার প্রখর রৌদ্রে কবির মনে এক স্বপ্নের আবেশ সৃষ্টি করে। তার স্বপ্নে ভেসে ওঠে গ্রামের এক করুণ রূপচিত্র। রৌদ্রের তাপে শুকিয়ে যাওয়া পাতা, রৌদ্রে ক্লান্ত শালিক পাখির করুণ কণ্ঠস্বর এবং নকশা আঁকা পাড়যুক্ত শাড়ি পরিহিত মেয়েটির প্রখর রৌদ্রে গাছের পাতার হলুদ হয়ে যাওয়ার মতো ক্লান্তভাবে ধীরে ধীরে সরে যায়। জলসিঁড়ি নদীতে বুনো চালতা গাছের ডাল যেন নুয়ে পড়ে। এ ধরনের প্রতিটি চিত্রের মধ্যে একটা বিষণ্ণতা এবং বেদনাবোধ লক্ষ্য করা যায়। নাগরিক পরিবেশে পল্লীগ্রামের বাস্তব ছবি দেখা যায় না, কিন্তু কবির স্মৃতিতে সেই দৃশ্যাবলী আজও অমলিন, আর সেগুলিকেই তিনি পরম আনন্দ ও বেদনাসহ রোমন্থন করেছেন বলেই তার স্বপ্নে বেদনার অনুভূতি লক্ষ্য করা যায়। এবার দেখো 3-3 প্রশ্ন, প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তরটা লিখবে আলোচ্য কবিতাটিতে বিষণ্ণ তথা বেদনাময় প্রকৃতির ছবি ফুটে উঠেছে।
রৌদ্রের প্রভাবে গাছের শুকনো পাতা, শালিক পাখির ক্লান্ত স্বর, ভাঙা মঠ এবং জলশিরি নদীর পাশে ছন্দহীন বুনো চালতা গাছের নুয়ে পড়া সবই এক বিষণ্ণ প্রকৃতির ছবিকে তুলে ধরে। মালিকহীন নৌকা ভাসছে জলে, তার মালিক হয়তো বা আর কোনোদিন আসবে না। সে তার জীর্ণ শীর্ণ ফোপড়া নৌকাটিকে হিজল গাছে বেঁধে রেখে গিয়েছে। দুপুরের এমন বিষণ্ণ প্রকৃতির ছবি কবিতায় বিম্বিত হয়েছে। 3-4 প্রশ্ন দেখো, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তরটা লিখবে। উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগাঁর দুপোহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। পাড়াগাঁয়ে দ্বিপ্রহরে প্রকৃতি যে রূপচিত্র কবির স্বপ্নের চোখে ধরা পড়েছে, তার এক বেদনাময় বিষণ্ণ প্রকৃতির ছবি। যদিও সেই বিষণ্ণ প্রকৃতির চিত্রকে কবি ভালোবাসেন। রৌদ্রের তাপে প্রাণহীন শুকনো পাতা, নুয়ে পড়া ছন্দহীন বুনো চালতা গাছের ডাল, কবির চোখে এই সব কিছুর মধ্যে যেন একটা বেদনা প্রকাশ পায়। জলশিরি নদীতে জীর্ণ ফোপড়া একটি নৌকাকে হিজল গাছে বেঁধে রেখেছে কেউ। কোথাও সেই নৌকার মালিকের দেখা নেই। মালিকহীন নৌকাটি ভাসছে নদীর জলে। দুপুরের রৌদ্রে যেন বেদনার এরকমই গন্ধ মিশে আছে। তাই কবি অনুভব করেন আকাশের নিচে সেই বিষণ্ণ প্রকৃতি যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এবারে দেখো 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-1 প্রশ্ন, পাড়াগাঁ দুপোহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? পাড়াগাঁ দুপোহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কিভাবে ধরা দিয়েছে তা বুঝিয়ে দাও। উত্তরটা লিখবে। পাড়াগাঁ দুপোহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতা এবং গ্রাম জীবনের আন্তরিকতা ও আবেগময় রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় বারবার ফুটে উঠেছে। কাব্যগ্রন্থের অন্যান্য কবিতার মতোই পাড়াগাঁর দুপোহর ভালোবাসি কবিতাটিতেও কবি জীবনানন্দের সহানুভূতিশীলতা, প্রকৃতিপান মানসিকতা এবং প্রকৃতির প্রতি রূপমুগ্ধতার পরিচয় ধরা পড়েছে। পাড়াগাঁয়ের রৌদ্রতপ্ত পরিবেশ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। কবি বিষণ্ণ প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করেন। স্বপ্নের আবেশে তার মনে কোন গল্প বা কোন কাহিনী বাসা বেঁধেছে তা কেউ জানে না, জানে শুধু প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিল, কারণ তারা অনেক যুগ ধরে কবিকে কথা শিখিয়েছে। প্রকৃতির এই বিষণ্ণ পরিবেশ অনুভূতিপ্রবণ কবির স্বপ্নের চোখে আসা যাওয়া করে। তিনি তাদের দুঃখ সমব্যথী হন। কবির সেই সহানুভূতি আলোচ্য কবিতায় প্রকাশিত হয়েছে। 4-2 প্রশ্ন, কবিতাটির গঠন প্রকৌশল আলোচনা করো। উত্তরটা লিখবে। জীবনানন্দ দাশের কবিতার গঠন কৌশলের প্রধান বৈশিষ্ট্য হল গদ্যধর্মী শব্দের ব্যবহার। অতি পরিচিত গ্রাম্য দেশজ শব্দ নিয়ে তিনি কবিতার চরণ সাজিয়েছেন। কবিতাটির শব্দবিন্যাস কখনো বক্তব্য বিষয়কে চমক সৃষ্টির জন্য অতিক্রম করে যায়নি। জীবনানন্দ প্রধানত তান প্রধান ছন্দের কবি, তাই এই কবিতাটিকেও তিনি 8+8+6 মাত্রা সংকেতে তান প্রধান ছন্দে নির্মাণ করেছেন। কবিতাটি চিত্রকল্পেও অনবদ্য, যেমন নকশা পেরেজ শাড়িখানা, মেয়েটির রৌদ্রের ভিতর কিংবা জলসিঁড়িটির পাশে আসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। এরকম কিছু পংক্তিতে চিত্রকল্পের বিন্যাস কবিতার রূপ ও ঔজ্জ্বল্য বৃদ্ধি করেছে। কবিতা পাঠকালে জলশিরি নদীর তীরবর্তী বিষণ্ণ প্রকৃতির অন্যান্য ছবিও মনের মধ্যে স্পষ্টভাবে ফুটে ওঠে চিত্রকলার গুণে। এছাড়াও কবিতাটির গঠন প্রকৌশলের আরও একটি দিক হলো কবিতার মধ্যে সিনেস্থেসিয়া বা ইন্দ্রিয় বিপর্যয়, অর্থাৎ এক ইন্দ্রিয়ের অনুভূতি অপর ইন্দ্রিয় দ্বারা অনুভূত হওয়া। যেমন রৌদ্রে যে গন্ধ লেগে আছে স্বপ্নের, কিংবা রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। এ ধরনের পংক্তিতে কবি ইন্দ্রিয় অনুভূতির প্রচলিত ছকটিকে ভেঙে দিয়েছেন। রৌদ্রের রূপ দৃশ্য প্রধান, কিন্তু কবিতার সঙ্গে গন্ধকে সম্পৃক্ত করে পাঠকের মনে ভিন্ন অনুভূতি সঞ্চারিত করেন। 4-3 প্রশ্ন, গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতা স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। উত্তরটি লিখবে। পাড়াগাঁ দুপোহর ভালোবাসি কবিতায় প্রকৃতির অপরূপ বিষণ্ণতা স্পর্শ এসে লেগেছে।
শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানায় মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। এই ধরনের পংক্তিগুলিতে বিষণ্ণ প্রকৃতির স্পর্শ মিশে থাকে। রৌদ্রের তাপে গাছের পাতা শুকিয়ে গিয়েছে এবং শালিক পাখির কণ্ঠস্বর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এছাড়া রৌদ্রের প্রখরতায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো নকশা পাড়যুক্ত শাড়ি পরিহিত মেয়েটিও হলুদ বর্ণ ধারণ করেছে। ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসিবে না আর, ঝাঁঝরা ফোপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। উপরোক্ত পংক্তিগুলির মধ্যেও প্রকৃতির বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। 5 দাগে আছে নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। যেমন হচ্ছে পাড়াগা, পাড়াগাটা হচ্ছে লিখবে পাড়াগ্রাম, এটা হচ্ছে নাসিক ভবন। দুপ্রহরটা হচ্ছে দ্বিপ্রহর, ব্যঞ্জন লোপ। স্বপনটা হচ্ছে স্বপ্ন, স্বরভক্তি। আর জনমটা হচ্ছে জন্ম, স্বরভক্তি। ভিজেটা দেখো ভিজা থেকে ভিজিয়া, অভিশ্রুতি বা স্বরসঙ্গতি। এবারে 6 দাগে আছে নিচের শব্দগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শঙ্খচিল, শঙ্খ সাদা রঙের চিল। মধ্যপদলোপে কর্মধারয় সমাস। নকশা পেরে, নকশা আঁকা পার বিশিষ্ট মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ছন্দহীন, ছন্দ দ্বারাহীন করণ তৎপুরুষ সমাস। 7 দাগে আছে নিচের বাক্যগুলিতে ক্রিয়ার কাল নির্দেশ করো। যেমন 7 দাগে আছে দেখো পাড়াগার দুপোহর ভালোবাসি, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। 7-2 রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের, এটা কি? এটাও সাধারণ বর্তমান কাল। 7-3 শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার, এটাও সাধারণ বর্তমান কাল। আর ডিঙিও ভাসিছে কার জলে, এটা 7-4, এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। 7-5 কোনোদিন এইদিকে আসিবে না, আর এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। তো স্টুডেন্টস, এখানে কিন্তু আমাদের হাতে কলমে অনুশীলনী শেষ হলো। আশা করি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটাকেও অলে প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। এই ভিডিওটা নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের জন্য আর কি কি টপিকে আমি ভিডিও আপলোড করব সেটা একটু কমেন্টে জানিও। থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য।